ভোরের স্নিগ্ধ আলো যখন চৌধুরী ম্যানশনের বিশাল বাগানের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছিল, তখন সেই আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা এক নিদারুণ অবহেলার গল্প নতুন করে প্রাণ পাচ্ছিল। আরাফাত, যাকেই বাড়ির সবাই স্রেফ এক বোঝা মনে করত, সে জানত না যে আজকের এই সূর্যোদয় তার দীর্ঘদিনের ধৈর্যের পরীক্ষা আর আত্মসম্মানের এক নতুন মোড় ঘুরিয়ে দেবে। শান্ত স্নিগ্ধ এই ভোরের প্রতিটি কিরণ যেন এক নীরব বিপ্লবের আভাস দিচ্ছিল, যেখানে এক সাধারণ ঘরজামাই হয়ে উঠবে পুরো সাম্রাজ্যের ভাগ্যবিধাতা। ভোরের প্রথম আলো চৌধুরী ম্যানশনের বিশাল বাগানে ছড়িয়ে পড়ছিল, কিন্তু আরাফাতের জন্য এটি ছিল শুধু আরেকটি সাধারণ দিনের শুরু। সে চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিল, কারণ বাড়ির চাকররাও তাকে মালিক মনে করত না। তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল, যা তার ভেতরে লুকিয়ে থাকা ঝড়কে ঢেকে রাখছিল। চৌধুরী পরিবার তাকে সবসময় একটা বোঝা মনে করত, এমন একজন মানুষ যার নিজের কোনো পরিচয় ছিল না। আরাফাত কখনো প্রতিবাদ করেনি, শুধু হাসি মুখে প্রতিটি অপমান সহ্য করে নিয়েছিল। রাশেদ চৌধুরী, যিনি বাড়ির কর্তা ছিলেন, ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়ছিলেন এবং তার নজর আরাফাতের উপর পড়ল। তিনি তাচ্ছিল্যের সাথে চায়ের কাপ দেখে সেটাকে জোরে টেবিলের ওপর ছুঁড়ে ফেললেন, যাতে চা ছলকে পড়ল। কি, তোমার এক কাপ চা বানাতেও আসে না? আরাফাত, তোমার মতো ঘর জামাই থেকে আর কি আশা করা যায়? রাশেদের গলায় তিক্ততা ছিল, যা আরাফাতের কানে বিঁধছিল। আরাফাত কিছু না বলে চুপচাপ টেবিল পরিষ্কার করা শুরু করে দিল, যেন এটি তার রোজকার কাজ। নিশাদ ঘর থেকে বেরিয়ে এসে এই দৃশ্য দেখল। তার বুক কেঁপে উঠল, কিন্তু সে তার বাবার সামনে অসহায় ছিল। সে আরাফাতের কাছে গিয়ে আস্তে করে তার হাত থেকে কাপড় নেওয়ার চেষ্টা করল, কিন্তু আরাফাত তাকে মানা করে দিল। নিশাতের চোখে ভালোবাসা আর দুঃখের মিশ্রণ ছিল। সে জানত যে আরাফাত এই অপমানের যোগ্য নয়, তবুও সে বুঝতে পারছিল না যে তার স্বামী সবকিছু এত চুপচাপ কেন সহ্য করে। পরিবারের মর্যাদা আর বাবার রাগ তাকে সব সময় চুপ থাকতে বাধ্য করত। শাহেদ, নিশাতের ভাই, সিঁড়ি দিয়ে নামতে নামতে জোরে জোরে হাসছিল এবং সে আরাফাতের দিকে ইশারা করল। বাবা, আপনি এই ভিখারির থেকে আশা করেন কেন? এর কপালে তো আমাদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকাই লেখা আছে। শাহেদের কথাগুলো বিষের মতো ছিল, কিন্তু আরাফাতের চেহারায় একটা ভাঁজও পড়ল না। সে শুধু চোখ নিচু করে রেখে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, যেখানে তার আরও কাজ করার ছিল। বাড়ির অন্য চাকররাও শাহেদের কথায় চাপা স্বরে হাসতে শুরু করেছিল। চৌধুরী ম্যানশনের কোণে কোণে আরাফাতকে এক অজানা লোকের মতো অনুভব করানো হতো, যদিও সে সেই বাড়ির জামাই ছিল। তার বিয়ে নিশাতের সাথে একটা বাধ্যতামূলক পরিস্থিতিতে হয়েছিল, যখন চৌধুরী পরিবারকে একটা বড় সংকট থেকে বেরিয়ে আসার জন্য একজন শান্ত স্বভাবের জামাই দরকার ছিল। আরাফাত সেই সময় তার সম্মতি দিয়েছিল, এবং তারপর থেকে সে এই বিশাল বাড়ির দেওয়ালের মধ্যে তার পরিচয় হারিয়ে ফেলেছিল। লোকেরা তাকে ঘরজামাই বলে ঠাট্টা করত, যা সমাজে একটা অপমানজনক শব্দ বলে মনে করা হয়। তবুও আরাফাতের ধৈর্য অটুট এবং গভীর ছিল। দুপুরের সময় বাড়িতে একটা বড় ব্যবসায়িক বৈঠক হওয়ার কথা ছিল, এবং পুরো বাড়িতে হইচইয়ের পরিবেশ তৈরি হয়েছিল। আরাফাতকে অতিথিদের জন্য নাস্তা এবং পানি পরিবেশন করার কাজ দেওয়া হয়েছিল, যেন সে কোনো সাধারণ ওয়েটার। নিশাত এসব দেখে ভেতরে ভেতরে জ্বলছিল, কিন্তু সে তার পরিবারের ঐতিহ্যের বিরুদ্ধে যেতে পারত না। সে আরাফাতকে রান্নাঘরে গিয়ে আটকালো এবং বলল, আরাফাত, তোমাকে এসব করার দরকার নেই, আমি চাকরদের বলে দেব। আরাফাত শুধু হেসে মাথা নাড়িয়ে দিল। বৈঠক শুরু হলো, এবং রাশেদ চৌধুরী তাদের ব্যবসায়িক লোকসান নিয়ে আলোচনা করছিলেন, যা দিন দিন বাড়ছিলই। তাদের একটা বড় বিনিয়োগের খুব দরকার ছিল, অন্যথায় তাদের সাম্রাজ্য পুরোপুরি ভেঙে পড়ার দিকে যাচ্ছিল। আরাফাত কাছেই দাঁড়িয়ে চুপচাপ তাদের কথা শুনছিল, এবং তার মাথায় সংখ্যার জাল বুনছিল। কারো ধারণা ছিল না যে মানুষটাকে তারা অকর্মণ্য ভাবছিল, সে ব্যবসার দুনিয়ার নারী নক্ষত্র তাদের চেয়ে অনেক ভালোভাবে চিনত। শাহেদ একটা নতুন পরিকল্পনা পেশ করল, যা পুরোপুরি অযৌক্তিক এবং ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু রাশেদ তা গ্রহণ করে নিলেন। আরাফাত এক মুহূর্তের জন্য হস্তক্ষেপ করার কথা ভাবল, কিন্তু তারপর সে নিজেকে থামিয়ে নিল, কারণ সময় এখনও ঠিক হয়নি। সে দেখল কিভাবে অহংকার এবং ভুল সিদ্ধান্ত একটা বড় ব্যবসাকে গর্তের দিকে নিয়ে যাচ্ছে। সে তার পকেটে রাখা ফোনটা ছুঁয়ে দেখল, যার উপর ক্রমাগত কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আসছিল, কিন্তু সে সেগুলোকে উপেক্ষা করে দিল। রাতের অন্ধকারে যখন পুরো বাড়ি ঘুমিয়েছিল, আরাফাত তার ছোট ঘরের জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দেখছিল। তার হাতে একটা দামি ল্যাপটপ ছিল, যা সে শুধু একান্তে খুলত, যেখানে সে তার আসল দুনিয়ার সাথে যুক্ত হতো। সে শীর্ষ গ্রুপের মালিক ছিল, এমন একটা কোম্পানি যা বিশ্বব্যাপী ব্যবসায়িক দুনিয়াকে নিয়ন্ত্রণ করছিল। এখানে সে শুধু একজন বিনয়ী জামাই ছিল, কিন্তু ডিজিটাল দুনিয়ায় সে এমন এক সম্রাট ছিল, যার এক ইশারায় বাজার বদলে যেত। নিশাত প্রায়ই ভাবত যে আরাফাত রাতে দেরি করে কি করে, কিন্তু সে কখনো তাকে প্রশ্ন করেনি। তার ভয় ছিল যে কোথাও আরাফাতের কাছে এমন কোনো সত্য নেই যা তাদের সম্পর্ককে আরও জটিল করে দেবে। সে শুধু এতটুকু চাইত যে তার স্বামী সমাজ এবং পরিবারের চোখে সম্মান পাক।
সে আরাফাতের কাছে গিয়ে আস্তে করে তার কাঁধ ছুঁয়ে দিল, যাতে আরাফাত তাড়াতাড়ি তার ল্যাপটপ বন্ধ করে দিল। তাদের দুজনের মধ্যে নীরবতায় অনেক অকথিত কথা এবং গভীর অনুভূতি লুকিয়েছিল। পরের দিন সকালে চৌধুরী ম্যানশনের বাইরে কয়েকটা দামি গাড়ি এসে থামল এবং বাড়িতে হইচই পড়ে গেল। রাশেদের মনে হলো হয়তো কোনো বড় বিনিয়োগকারী তাদের সাথে দেখা করতে এসেছে, তাই সে তাড়াতাড়ি বাইরের দিকে ছুটলেন। কিন্তু তাদের হতাশ হতে হলো যে তারা শুধু কয়েকটা দলিলে স্বাক্ষর নিতে এসেছে। আরাফাত দূর থেকে এসব দেখছিল এবং তার জানা ছিল যে সংকটের ঘড়ি এখন আরও কাছে চলে এসেছে। সে তার মনে সংকল্প নিল যে সে নিশাতের পরিবারকে ভেঙে পড়তে দেবে না। পুরো দিন বাড়িতে উত্তেজনার পরিবেশ ছিল এবং সবাই একে অপরের ওপর দোষারোপ করতে ব্যস্ত ছিল। রাশেদ রাগে আরাফাতের ওপর চিৎকার করে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে দিলেন, কারণ সে তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তুমি এখানে শুধু বসে বসে খাওয়ার জন্য আছো, বেরিয়ে যাও এখান থেকে। রাশেদের কথাগুলো খুব কঠোর ছিল। আরাফাত কোনো প্রতিবাদ না করে তার ঝোলা তুলে শান্তভাবে ম্যানশনের প্রধান দরজার দিকে হাঁটতে শুরু করল। নিশাত কাঁদতে থাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। আরাফাত চলে যাওয়ার পর ম্যানশনে এক অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ল, যা নিশাত ছাড়া কেউ অনুভব করল না। সে জানত যে আরাফাত যতই চুপ থাকুক, তার উপস্থিতি বাড়িতে এক অদৃশ্য ভারসাম্য বজায় রাখত। এখন যখন সে চলে গিয়েছে, তখন নিশাদের মনে হচ্ছিল কোনো বড় অনিষ্ট হতে চলেছে। সে আরাফাতকে ফোন করার চেষ্টা করল, কিন্তু তার নম্বর বন্ধ আসছিল। তার মনে হলো যে সে তার স্বামী সম্পর্কে আসলে কত কম জেনেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে আরাফাতের মনে কোনো তিক্ততা ছিল না, বরং সে তার ভবিষ্যতের পরিকল্পনা করছিল। তার জানা ছিল যে সময়ের চাকা ঘুরছে এবং শীঘ্রই সবাই তাদের ভুল বুঝতে পারবে। সে একটা ট্যাক্সি নিল এবং শহরের সবচেয়ে বড় কর্পোরেট টাওয়ারের দিকে চলে গেল, যেখানে তার আসল সাম্রাজ্য ছিল। সেখানে পৌঁছতেই নিরাপত্তা রক্ষীরা তাকে ঝুঁকে সালাম করব, যা ম্যানশনের আচরণ থেকে একেবারেই বিপরীত ছিল। আরাফাতের ব্যক্তিত্ব এখন পুরোপুরি বদলে গিয়েছিল। অফিসে পৌঁছতেই তার সেক্রেটারি তাকে জানালো যে চৌধুরী ইন্ডাস্ট্রিজের অবস্থা খুব নাজুক এবং তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। আরাফাত তার চেয়ারে বসে দীর্ঘশ্বাস নিল এবং জানালা দিয়ে বাইরে শহরের দৃশ্য দেখতে লাগল। সে আদেশ দিল যে চৌধুরী ইন্ডাস্ট্রিজের সব হিসাবের তথ্য জোগাড় করা হোক এবং গোপনে তাদের সাহায্য করা হোক। সে চায় না যে নিশাতের পরিবার পথে বসে যাক, যদিও তারা তার সাথে খুব খারাপ আচরণ করেছিল। ইতিমধ্যে ম্যানশনে ব্যাংকের অফিসাররা নোটিশ নিয়ে এসেছিল এবং তারা রাশেদকে জানিয়েছিল যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। রাশেদের পায়ের তলার মাটি সরে গেল এবং তিনি সোফায় বসে পড়লেন। তাদের সব অহংকার উধাও হয়ে গিয়েছিল। শাহেদও ঘাবড়ে গিয়েছিল এবং সে বুঝতে পারছিল না এখন কি করা যায়। তারা সবাই এখন সেই শীর্ষ গ্রুপের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, যার মালিক সম্পর্কে তারা কিছুই জানত না। নিশাত তার বাবাকে ভেঙে পড়তে দেখে আরাফাতের কথা খুব মনে করছিল, কারণ সে সবসময় কঠিন সময় শান্ত থাকত। সে ভাবল যে আরাফাত কি জানত যে এসব ঘটতে চলেছে এবং সেজন্যই কি সে এত নির্লিপ্ত দেখাত। সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল যেন কোনো অলৌকিক কিছু ঘটে এবং তাদের বাড়ি বেঁচে যায়। সে জানত না যে সেই অলৌকিক ঘটনা আগে থেকেই কাজ করতে শুরু করেছে এবং শীঘ্রই তাদের সামনে আসবে। দিন কেটে যেতে লাগল এবং চৌধুরী পরিবারের আশা শেষ হয়ে যাচ্ছিল। সবাই তাদের একা ছেড়ে দিয়েছিল। তখনই তাদের একটা অফিসিয়াল ইমেল এলো, যাতে লেখা ছিল যে একজন গোপন বিনিয়োগকারী তাদের সব ঋণ পরিশোধ করে দিয়েছে। রাশেদের চোখে জল এসে গেল এবং তিনি এটাকে উপরওয়ালার কৃপা মনে করলেন, না জেনে যে এটা তাদের জামাইয়ের কাজ। তিনি তাড়াতাড়ি সেই বিনিয়োগকারীর সাথে দেখা করার সময় চাইলেন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এবং কোম্পানি বাঁচাতে পারেন। মিটিংয়ের দিন ঠিক হলো এবং রাশেদ তার ছেলে শাহেদের সাথে শীর্ষ গ্রুপের প্রধান কার্যালয়ে পৌঁছলেন, যা ঐশ্বর্যের প্রতীক ছিল। তারা খুব ঘাবড়ে গিয়েছিল, কারণ তাদের জানা ছিল যে তাদের পুরো জীবনেই একটা সাক্ষাতের ওপর ঝুলে আছে। রিসেপশনে তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হলো, যাতে তাদের উত্তেজনা আরও বেড়ে গেল। রাশেদ বারবার তাদের ফাইল দেখছিলেন এবং শাহেদ তার ভয় লুকানোর চেষ্টা করছিল। যখন শেষ পর্যন্ত তাদের প্রধান কার্যালয়ের ভেতরে ডাকা হলো, তখন ঘরে বেশ অন্ধকার ছিল এবং বড় চেয়ারের পিঠ তাদের দিকে ঘোরানো ছিল। রাশেদ কাঁপা গলায় বলতে শুরু করলেন, স্যার, আপনার সাহায্যের জন্য আমরা আপনার কাছে চিরঋণী। আপনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। তখনই সেই চেয়ার ধীরে ধীরে ঘুরল এবং আলোয় যে মুখ সামনে এলো তা দেখে বাবা ছেলের পিলে চমকে উঠল। সামনে অন্য কেউ নয়, বরং তাদের সেই ঘর জামাই আরাফাত বসেছিল, যে এখন পুরোপুরি এক সম্রাটের মতো দেখা যাচ্ছিল। ঘরে ছড়িয়ে থাকা নীরবতা এত গভীর ছিল যে রাশেদ এবং শাহেদের দ্রুত হৃদস্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছিল। সামনে বসা আরাফাতের চেহারায় কোনো রাগ ছিল না, বরং এমন এক গরিমা ছিল যা তাদের নিজেদের চোখে ছোট বানিয়ে দিয়েছিল। রাশেদের হাত কাঁপতে লাগল এবং তাদের চোখে অবিশ্বাসের অশ্রু ঝলমল করে উঠল, যেন তারা কোনো দুঃস্বপ্নে আছেন। যে ব্যক্তিকে তারা তুচ্ছ ভাবতেন, সে আজ তাদের পুরো বংশের ভাগ্যের বিধাতা হয়ে সামনে দাঁড়িয়েছে।
শাহেদের অস্থিরতা ধীরে ধীরে অসহ্য রাগে পরিণত হতে লাগল, কারণ তার অহংকারী মন এই তিক্ত সত্যকে মেনে নিতে প্রস্তুত ছিল না যে আরাফাত তার চেয়ে শ্রেষ্ঠ। সে টেবিলে জোরে হাত চাপটে চিৎকার করে বলল, এটা কোনো নোংরা চালাকি, তুমি আমাদের সাথে কোনো নোংরা খেলা খেলছ। আরাফাত শুধু একটা শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে দিল, যাতে শাহেদের কথাগুলো তার গলায় আটকে গেল। সেই ঘরের জৌলস এখন তাদের ভয় দেখাতে শুরু করেছিল। আরাফাত খুব সহজভাবে একটা ফাইল তাদের দিকে এগিয়ে দিল, যাতে চৌধুরী ইন্ডাস্ট্রিজের পুনরুদ্ধারের বিস্তারিত পরিকল্পনা এবং বিনিয়োগের কঠোর নিয়ম লেখা ছিল। তার গলায় একটা পেশাদার গাম্ভীর্য ছিল, যা বাড়িতে তার সংকুচিত বিনয় থেকে একেবারে আলাদা ছিল। এতে রাশেদ তার সারা জীবনের ভুল অনুভব করলেন। এটা শুধু একটা ব্যবসায়িক চুক্তি, কোনো পারিবারিক দয়া নয়, আরাফাত স্পষ্ট ভাষায় বলল, যাতে রাশেদের ঠুনকো সম্মানে খুব গভীর আঘাত লাগল। যখন তারা দুজন সেই রাজকীয় অফিস থেকে বেরিয়ে এলো, তখন তাদের মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং তাদের মাথা লজ্জায় নিচু হয়ে গিয়েছিল। বাইরে দাঁড়ানো চকচকে বিলাসবহুল গাড়ির বহর এখন তাদের উপহাস করছিল বলে মনে হচ্ছিল, কারণ তারা জানত যে এসব আরাফাতের অসীম সম্পত্তি। শাহেদ গাড়িতে বসেই শপথ করল যে সে আরাফাতকে আবার নিচু দেখিয়ে ছাড়বে, কিন্তু তার ফ্যাকাশে চেহারা অন্য কিছু বলছিল। ম্যানশনে ফিরে এসে নিশাত তার বাবা এবং ভাইয়ের চেহারার রং পুরোপুরি উড়ে যাওয়া দেখে তাড়াতাড়ি বুঝে গেল যে আজ বড় কিছু ঘটেছে। সে বারবার তাদের কাছে আরাফাত সম্পর্কে জিজ্ঞাসা করল, কিন্তু রাশেদ কোনো উত্তর দেননি। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন, যাতে নিশাদের অস্থিরতা আরও বেড়ে যায়। শাহেদও চুপচাপ তার ঘরে চলে গেল, তার চোখে ঈর্ষা এবং পরাজয়ের এক অদ্ভুত ঘৃণা ঝলকাচ্ছিল। রাশেদ চৌধুরী তার ঘরে একা বসে তার পুরনো স্মৃতিতে হারিয়ে গেলেন, যেখানে তিনি সবসময় আরাফাতকে একটা সাধারণ চাকরের চেয়েও কম মর্যাদা দিয়েছিলেন। তাদের মনে পড়ল কিভাবে তারা আরাফাতের শিক্ষা এবং বুদ্ধিমত্তার উপহাস করেছিলেন, অথচ সেই বুদ্ধিই আজ তাদের ডুবন্ত ব্যবসাকে বাঁচানোর পথ ছিল। তাদের অহংকার তাদের ভেতর ভেতর কুড়ে খাচ্ছিল, কারণ এক ঘর জামাইয়ের সামনে হাত পাতা তাদের জন্য মৃত্যুর সমান কষ্টদায়ক এবং অপমানজনক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল। পরের দিন রাশেদ তার সামাজিক মর্যাদা বাঁচানোর জন্য একটা জমকালো পার্টির আয়োজন করার সিদ্ধান্ত নিলেন, যাতে বাইরের মানুষের মনে হয় যে তাদের কাছে এখনও অনেক শক্তি আছে। তারা ভাবলেন যে যদি তারা আরাফাতকে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে উপস্থাপন করেন, তাহলে হয়তো সমাজ তাদের দুর্বল ভাববে না। কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল এই সত্যটাকে লুকিয়ে রাখা যে সেই বিনিয়োগকারী আসলে তাদের নিজের জামাই। তারা নিশাতকে আদেশ দিলেন যে সে বাড়িকে সবচেয়ে সুন্দরভাবে সাজাক এবং সবচেয়ে দামি শাড়ি পরুক। নিশাত ভারী মনে পার্টির প্রস্তুতি শুরু করল, কিন্তু তার মন তার স্বামী আরাফাতের খোঁজে ব্যাকুল ছিল, যে এখনও বাড়ি ফেরেনি। সে ভাবছিল যে বাড়ি তাকে শুধু অবহেলা দিয়েছে, সেখানে সে ফিরে আসবে কিনা। সে তার বান্ধবীদের ফোন ধরল, কিন্তু কাউকে তার দুঃখ বলতে পারল না, কারণ চৌধুরী পরিবারের বউদের কাঁদার অনুমতি নেই। সে শুধু চুপচাপ ফুলের সাজসজ্জা দেখতে থাকল এবং প্রার্থনা করতে লাগল। শাহেদ এই পাঠকে একটা সুযোগ হিসেবে দেখল, যাতে সে আরাফাতকে জনসমক্ষে অপমান করতে পারে এবং প্রমাণ করতে পারে যে টাকা থাকলেই কেউ মহান হয় না। সে তার কয়েকটা বখাটে বন্ধুকে ডেকে এনেছিল এবং তাদের আরাফাতের বিরুদ্ধে উস্কানি দিয়েছিল, যাতে তারা তাকে সবার সামনে লজ্জিত করতে পারে। তার মনে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন তাকে অন্ধ করে দিয়েছিল, এবং সে তার পরিবারের পতনের আলামত বুঝতে পুরোপুরি অক্ষম ছিল। পার্টির সন্ধ্যা এলো এবং শহরের বড় বড় শিল্পপতি এবং রাজনীতিবিদ চৌধুরী ম্যানশনে জড়ো হতে লাগলেন। সেখানে পানীয় এবং সঙ্গীতের ধুম পড়ে গিয়েছিল। সবাই সেই অজ্ঞাত বিনিয়োগকারী শীর্ষ গ্রুপের মালিকের সাথে দেখা করার জন্য উন্মুখ ছিল, যিনি রাতারাতি বাজারের গতিপথ বদলে দিয়েছিলেন। রাশেদ এবং শাহেদ অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন, কিন্তু তাদের নজর বারবার প্রধান দরজায় আটকে যাচ্ছিল, যেখান থেকে তাদের ভবিষ্যতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা। তখনই ম্যানশনের দরজায় কালো গাড়ির একটা লম্বা বহর থামল এবং পুরো পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, কারণ নিরাপত্তারক্ষীদের বাহিনী সক্রিয় হয়ে গিয়েছিল। একটা লম্বা চকচকে গাড়ি থেকে যখন আরাফাত বেরিয়ে এলো, তখন তার চলনভঙ্গিতে এক রাজকীয় ভঙ্গি এবং আত্মবিশ্বাস ছিল, যা আগে কেউ দেখেনি। সে অতি দামি ব্র্যান্ডের স্যুট পরেছিল এবং তার কবজিতে থাকা ঘড়ির চমক অতিথিদের চোখ ঝলসে দিচ্ছিল। যখন আরাফাত হলে পা রাখল, তখন নিশাতের হাত থেকে ফুলের থালা পড়ে গেল এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কারণ সে তার স্বামীকে এই রূপে কল্পনাও করতে পারছিল না। লোকেরা ফিসফিস করে বলতে লাগল যে এ কি সেই আরাফাত যাকে তারা গতকাল পর্যন্ত অবজ্ঞা করত। আরাফাতের নজর সবার আগে নিশাতের সাথে মিলল এবং এক মুহূর্তের জন্য তার কঠোরতা গলে গেল, কিন্তু সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিল এবং অতিথিদের দিকে এগিয়ে গেল। রাশেদ চৌধুরী এগিয়ে এসে কাঁপা হাতে আরাফাতকে স্বাগত জানালেন, যা তাদের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল, কারণ তাদের সবার সামনে মাথা নত করতে হচ্ছিল। স্বাগত মিস্টার আরাফাত, আমরা আপনার উপস্থিতিতে খুব গর্বিত। রাশেদ খুব কষ্ট করে এই শব্দগুলো বললেন। আরাফাত শুধু একটা সংক্ষিপ্ত মাথা নাড়িয়ে কোনো আবেগ ছাড়াই এগিয়ে গেল, যেন সে সেই বাড়ির জন্য পুরোপুরি এক অজানা এবং বাইরের লোক। শাহেদ সুযোগ বুঝে তার বন্ধুদের সাথে আরাফাতকে ঘিরে ফেলল এবং ব্যঙ্গ করে বলল, পয়সা কামিয়ে নিলেই জাত বদলায় না, তুমি আজও সেই পুরনো চাকরি আছো। আরাফাত শান্তভাবে তার দিকে তাকিয়ে হেসে বলল, রক্ত তো বদলায় না শাহেদ,
কিন্তু সময়ের মার নিশ্চয়ই মানুষের যোগ্যতা এবং অবস্থান বদলে দেয়। তার এই কথা শাহেদকে সবার সামনে লজ্জিত করে দিল এবং অতিথিদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। পার্টিতে উপস্থিত বড় বড় ব্যবসায়ীরা যখন দেখল যে শীর্ষ গ্রুপের মালিক অন্য কেউ নয় বরং আরাফাত, তখন তারা তার চারপাশে জড়ো হয়ে তার প্রশংসার ফুলঝড়ি ছড়াতে লাগল। যারা গতকাল পর্যন্ত তাকে পানি দেওয়ার জন্য জিজ্ঞাসা করত না, তারা আজ তার সাথে একটা ছবি তোলার জন্য উন্মুখ হয়ে পড়ল। আরাফাত খুব শালীনতার সাথে সবার উত্তর দিল, কিন্তু তার নজর সবসময় এটা যাচাই করছিল যে কে সত্যি এবং কে শুধু ধনের লোভী। নিশাত আস্তে করে আরাফাতের কাছে গিয়ে তাকে এক কোণায় নিয়ে গেল, যেখানে সে রুদ্ধ গলায় জিজ্ঞাসা করল, আরাফাত, তুমি আমার কাছ থেকে এত বড় সত্য কেন লুকিয়েছিলে? তোমার কি আমার উপর বিশ্বাস ছিল না? আরাফাতের চোখে গভীর দুঃখ ফুটে উঠল এবং সে ধীর গলায় বলল, নিশাত, আমি আমার পরিচয় নয় বরং আমার আত্মসম্মান খুঁজছিলাম, যা এই বাড়ির দেওয়ালগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। নিশাতের নীরবতা তার অনুতাপের সবচেয়ে বড় প্রমাণ ছিল। তখনই শাহেদ আবার হাঙ্গামা করার চেষ্টা করল এবং নেশায় মাতাল হয়ে আরাফাতের ওপর হাত তুলতে গেল। কিন্তু আরাফাতের নিরাপত্তা রক্ষীরা তাকে তাড়াতাড়ি ধরে ফেলল। পুরো পার্টিতে স্তব্ধতা ছড়িয়ে পড়ল এবং রাশেদের মাথা লজ্জায় আরও নিচু হয়ে গেল, কারণ তাদের ছেলে সবার সামনে তামাশা হয়ে গিয়েছিল। আরাফাত নিরাপত্তা রক্ষীদের তাকে ছেড়ে দেওয়ার ইশারা করল এবং শাহেদকে সতর্ক করে দিল যে তার পরবর্তী পদক্ষেপ তাকে সরাসরি জেলে পাঠাতে পারে। পার্টির মাঝখানে আরাফাত ঘোষণা করল যে সে চৌধুরী ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ করবে, কিন্তু পুরো ম্যানেজমেন্ট টিম তার নিয়ন্ত্রণে থাকবে এবং রাশেদ চৌধুরীকে তার পথ ছাড়তে হবে। এই খবর শুনতেই রাশেদের পায়ের তলার মাটি সরে গেল, কারণ এর অর্থ ছিল যে তাদের নিজস্ব সাম্রাজ্য এখন তাদের জামাইয়ের মুঠোয় চলে যাবে। অতিথিদের জন্য এটা একটা বড় ধাক্কা ছিল, যারা ক্ষমতার এই আকস্মিক পরিবর্তন চোখের সামনে দেখছিলেন। খাবারের সময় আরাফাতকে সবচেয়ে উঁচু চেয়ারে বসানো হলো, যেখান থেকে সে পুরো পরিবারকে দেখতে পাচ্ছিল, যারা এখন তার আদেশের অপেক্ষায় ছিল। সে দেখল কিভাবে লোভ আর অহংকার একটা সম্মানিত পরিবারকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে এবং তাদের প্রতি দয়া হচ্ছিল। সে নিশাতকে কার পাশে বসতে বলল, যাতে সমাজে এই বার্তা যায় যে সে তার স্ত্রীর সম্মানকে সবকিছুর ওপরে রাখে। রাত গড়িয়ে যেতে লাগল এবং অতিথিরা ধীরে ধীরে চলে যেতে লাগলেন, কিন্তু ম্যানশনের পরিবেশ এখন আর আগের মতো থাকবে না। কারণ ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে গিয়েছিল। রাশেদ তার লাইব্রেরিতে একা বসে রইলেন, যেখানে তিনি তার পরাজয় মেনে নেওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে শাহেদ তার ঘরে জিনিসপত্র ভাঙছিল। আরাফাত এখনও হলে বসে তার ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে চূড়ান্ত রূপ দিচ্ছিল, যেখানে সে সবকিছু বদলে দেবে। নিশাত আরাফাতের কাছে এসে তার হাত ধরে বলল যে সে যাই সিদ্ধান্ত নিক, সে সব সময় তার সাথে থাকবে, সে তাকে ক্ষমা করুক বা না করুক। আরাফাত তাকে দেখে অনুভব করল যে এই সব তিক্ততার মাঝে শুধু নিশাতের ভালোবাসাই আসল ছিল, যা তাকে ভেঙে পড়তে দেয়নি। সে ঠিক করল যে সে এই বাড়িকে আবার একটা সত্যিকারের পরিবার বানাবে, কিন্তু এখন নিয়ম হবে তার এবং মর্যাদাও তারই চলবে। পরের সকালে যখন সূর্য উঠল, তখন চৌধুরী ম্যানশনে এক নতুন শৃঙ্খলা দেখা গেল, কারণ আরাফাত খুব ভোরেই কাজে যাবার প্রস্তুতি নিয়েছিল এবং চাকররা এখন তটস্থ হয়ে তার আদেশ মানছিল। রাশেদ এবং শাহেদকে তাদের ভুলের হিসেব দিতে হবে, কারণ আরাফাত স্পষ্ট করে দিয়েছিল যে ব্যবসায় সততাই সবচেয়ে বড় পুঁজি। এখন সেই সময় এসেছে যখন ঘর জামাইয়ের রূপ ধরে রাখা তার ত্যাগের ফল পাওয়ার কথা। আরাফাত গাড়িতে বসার সময় ম্যানশনের দিকে একবার শেষবারের মতো তাকালো এবং তার মনে হলো যে সে শুধু তার কোম্পানি বাঁচায়নি, বরং তার হারানোর সম্মানও ফিরে পেয়েছে। তার জানা ছিল যে সামনের রাস্তা চ্যালেঞ্জে ভরা হবে, কিন্তু এখন তাকে কারোর সামনে মাথা নত করতে হবে না। সে ড্রাইভারকে শীর্ষ গ্রুপের অফিসে যাবার আদেশ দিল, যেখান থেকে সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিল। পুরো শহরে এই নিয়ে আলোচনা হচ্ছিল যে কিভাবে এক সাধারণ চেহারার মানুষ একটা বিশাল সাম্রাজ্যকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে এবং নিজেকে আসল রাজা হিসেবে প্রমাণ করেছে। লোকেরা এটাকে কর্মের ফল মনে করল এবং আরাফাতকে শান্তি ও ধৈর্যের শক্তির প্রতীক হিসেবে দেখতে লাগল। চৌধুরী ম্যানশনের দেওয়ালগুলো আজ এক নতুন ইতিহাস করতে দেখেছে, যেখানে শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয়েছে। চৌধুরী পরিবার এখন বুঝতে পেরেছে যে সম্মান টাকা থেকে নয়, বরং চরিত্র থেকে আসে, এবং আরাফাত তা হাতে নাতে প্রমাণ করে দিয়েছে। নিশাতের চোখে এখন দুঃখ নয়, বরং গর্ব ছিল, কারণ তার স্বামী সেই হীরা হয়ে বেরিয়ে এসেছে যার চমক কোনো অন্ধকারই মুছে দিতে পারে না। এখান থেকে এক নতুন গল্পের শুরু হলো, যেখানে আরাফাত শুধু একজন মালিক নয়, বরং এক রক্ষক ও পথপ্রদর্শক হয়ে রইল। পরের সকালে চৌধুরী ম্যানশনের আঙিনায় ছড়িয়ে থাকা স্তব্ধতা কোনো বড় ঝড়ের আগমনের সংকেত দিচ্ছিল। রাশেদ চৌধুরী তার লাইব্রেরিতে বসেছিলেন, যেখানে দেওয়ালে সাজানো তাদের পুরনো সাফল্যের ছবিগুলো এখন তাদের উপহাস করছিল বলে মনে হচ্ছিল।
ব্যাংকের নোটিশের স্তূপ তাদের টেবিলে পড়েছিল, যা তাদের বছরের পর বছরের অবহেলা এবং শাহেদের অপব্যয়ের ফল। তাদের মনে হচ্ছিল যে সাম্রাজ্যকে তারা রক্ত ঘাম দিয়ে গড়েছিলেন তা এখন বালির ঘরের মতো ধসে পড়তে যাচ্ছে। শাহেদের অবস্থা আরও খারাপ ছিল। সে তার ঘরে দরজা বন্ধ করে নেশায় ডুবে যাওয়ার চেষ্টা করছিল, যাতে বাস্তবতা থেকে পালানো যায়। তার মনে আরাফাতের প্রতি যে ঘৃণা ছিল তা এখন প্রবল ভয়ে পরিণত হয়েছে, কারণ সে জানত তার আয়েশি দিন ফুরিয়ে এসেছে। সে কখনো ভাবেনি যে ঘরজামাইকে সে প্রতিপদে অপমান করেছে সেই একদিন তার ভাগ্য নির্ধারণের ক্ষমতা হাতে নেবে। অহংকারের এই লড়াই এখন তার জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সময় নিষাদ রান্নাঘরে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার সামনে প্রার্থনা করছিল যেন তার পরিবার এই সংকট কাটিয়ে ওঠার শক্তি পায়। তার চোখ থেকে অজস্র পানি পড়ছিল, কারণ একদিকে সে তার বাবার সম্মান ধুলোয় মিশতে দেখছিল এবং অন্যদিকে তার স্বামীর লুকিয়ে রাখা সত্যে সে ব্যথিত ছিল। সে আরাফাতকে ঘৃণা করতে পারছিল না, কিন্তু তার ক্ষোভ ছিল যে আরাফাত তাকে এতটা আপন মনে করেনি যার সাথে সে তার আসল পরিচয় ভাগ করে নিতে পারে। তার হৃদয় এক গভীর দ্বিধা আর যন্ত্রণার ভারে নুইয়ে পড়েছিল। দুপুর হতে না হতেই ম্যানশনের বাইরে একদল অজানা লোক জড়ো হতে লাগল। তারা ছিল চৌধুরী পরিবারের পুরনো পাওনাদার এবং সাপ্লায়ার, যারা তাদের বকেয়া টাকা নিয়ে দুশ্চিন্তায় ছিল। তারা মূল দরজায় দাঁড়িয়ে চিৎকার করছিল এবং রাশেদকে বাইরে আসতে বাধ্য করছিল, যাতে পরিবারের অবশিষ্ট সম্মানটুকুও ধুলোয় মিশে যায়। প্রতিবেশীদের কৌতূহলী চোখ জানালা দিয়ে এই দৃশ্য দেখছিল। তারা একসময় এই পরিবারের ঐশ্বর্যের গল্প শোনাত। সমাজের আসল চেহারা এখন সবার সামনে উন্মোচিত হচ্ছিল। রাশেদ সাহস করে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু যখনই দরজা খুললেন পাওনাদারদের রোষ দেখে পিছিয়ে আসতে বাধ্য হলেন। চৌধুরী সাহেব, আপনার ফাঁকা প্রতিশ্রুতি আর চলবে না। আমাদের টাকা আজই ফেরত চাই, এক ব্যবসায়ী চিৎকার করে বলল। রাশেদের কাছে কোনো উত্তর ছিল না এবং জীবনে প্রথমবার তার মাথা কারো সামনে এতটাই নিচু হয়ে গিয়েছিল যে তিনি মনে মনে মাটি কামড়ে মরতে চাইছিলেন। ঠিক তখনই দূর থেকে একটা রাজকীয় লাক্সারি গাড়ি আসতে দেখা গেল, যা সবার নজর কেড়ে গেল। সেটি ছিল আরাফাতের গাড়ি। সে পুরো আভিজাত্য আর গরিমা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো এবং ভিড়ের দিকে এক গম্ভীর দৃষ্টি দিল, যাতে শোরগোল মুহূর্তেই থেমে গেল। তার চেহারায় এমন এক ব্যক্তিত্ব এবং কর্তৃত্বের ছাপ ছিল যা যে কাউকে মানতে বাধ্য করত। আরাফাত তার সেক্রেটারিকে এগিয়ে যাওয়ার ইশারা করল। সেক্রেটারি ঘোষণা করলেন যে শীর্ষ গ্রুপ চৌধুরী পরিবারের সমস্ত দেনার দায়িত্ব নিয়েছে। আভিজাত্যের যে তাসের ঘরটি একদিন অপমানের ধুলোয় মিশে যেতে বসেছিল, তাকে এক অদৃশ্য মহিরুহ পরম মমতায় আংলে ধরল। আরাফাত, যাকে একদিন সবাই অবজ্ঞার বিষে নীল করেছিল, সেই এখন হয়ে উঠল ধ্বংসস্তূপের মাঝে আসার শেষ প্রদীপ। ভোরের প্রথম কিরণ যখন চৌধুরী ম্যানশনের প্রতিটি ইটে জয়ের নতুন কাহিনী লিখছিল, তখন সবাই বুঝতে পারল যে শান্ত সমুদ্রের গভীরতা আসলে কতটা বেশি হতে পারে। এই রূপান্তর কেবল ক্ষমতার বদল ছিল না, বরং এটি ছিল দীর্ঘদিনের জমানো ধৈর্য, সত্য আর আত্মসম্মানের এক মহাকাব্যিক বিজয়। শীর্ষ গ্রুপ এই ঋণের পুরো দায়িত্ব নিচ্ছে। এই ঘোষণা শোনা মাত্রই পাওনাদারদের চেহারায় এক পশলা স্বস্তির ভাব ফুটে উঠল এবং তারা ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগল। আরাফাত কারো সাথে কোনো কথা না বাড়িয়ে সোজা রাশেদ চৌধুরীর কাছে পৌঁছে গেল এবং তাদের দোয়া নেওয়ার জন্য পাঁচ হয়ে সালাম করতে নিচু হয়ে ঝুঁকল, যা রাশেদ চৌধুরীকে পুরোপুরি হতভাগ করে দিল। তারা মনে মনে আশঙ্কা করেছিলেন যে আরাফাত হয়তো এখন তাদের চরম অপমান করবে, কিন্তু তার এই অসামান্য শালীনতা রাশেদ চৌধুরীর হৃদয়কে আরও তীব্রভাবে আঘাত করল। বাবা, আপনি ভেতরে চলুন, এখানেই রোদে দাঁড়িয়ে থাকা আপনার শরীরের জন্য একদম ঠিক হবে না। আরাফাত খুব শান্ত স্বরে বলল। রাশেদ চৌধুরীর চোখ থেকে অনুতাপের গরম অশ্রু গড়িয়ে পড়তে লাগল এবং তিনি কোনো কথা না বলে মাথা নিচু করে ভেতরে চলে গেলেন। চৌধুরী ম্যানশনের বিশাল হলে আরাফাত একটি জরুরি বৈঠক ডাকল, যেখানে রাশেদ চৌধুরী, নিষাদ এবং নেশায় বন্ধ হয়ে থাকা শাহেদকেও একরকম টেনে হিচড়ে আনা হলো। আরাফাত টেবিলের ওপর কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি দলিল রেখে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে এখন থেকে এই চৌধুরী ইন্ডাস্ট্রিজের সমস্ত পরিচালনা হবে শুধুমাত্র তার দেওয়া শর্ত অনুযায়ী। শাহেদ আবারও উদ্ধতভাবে প্রতিবাদ করার চেষ্টা করল, কিন্তু আরাফাতের একটি তীক্ষ্ণ ও মর্মভেদী দৃষ্টি তাকে মুহূর্তেই নিজের জায়গায় স্থির হয়ে বসিয়ে দিল। এখন থেকে এই বাড়িতে শুধু পরিশ্রম আর কর্মের ভাষা চলবে, কোনো মিথ্যে অহংকারের জায়গা এখানে হবে না। আরাফাতের গলায় এক ধরনের গাম্ভীর্য আর স্পষ্টতা ছিল। আরাফাত শাহেদকে কড়া আদেশ দিল যে সে আগামীকাল সকাল থেকে কোম্পানির একদম নিচের স্তরে একজন সাধারণ শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করবে, যাতে সে হাড়ভাঙা পরিশ্রমের আসল মূল্য বুঝতে পারে। এটা শোনামাত্রই শাহেদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে জীবনে কখনো নিজের হাতে কোনো কাজ করেনি, কিন্তু তার কাছে এখন প্রতিবাদ করার মতো কোনো বিকল্প পথ খোলা ছিল না। রাশেদ চৌধুরীকে নামমাত্র চেয়ারম্যানের পদ দেওয়া হলো, কিন্তু তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার মতো বাস্তব কোনো ক্ষমতা আর অবশিষ্ট রইল না।
আরাফাত পুরো পরিবারকে নতুন করে শৃঙ্খলা এবং নৈতিকতার পাঠ শেখাতে শুরু করেছিল। নিশাত অবাক হয়ে দেখল যে আরাফাত এখন সেই পুরনো দম্ভী আর ভীতু স্বামী নয়, বরং সে এমন এক সুযোগ্য পথপ্রদর্শক হয়ে উঠেছে যে তার পুরো পরিবারকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে একাই বাঁচিয়ে নিচ্ছে। তার মনে হলো যে আরাফাতের দীর্ঘদিনের নীরবতা তার দুর্বলতা ছিল না, বরং তা ছিল তার মহত্ব আর অসীম ধৈর্যের প্রতীক, যা তাকে এতদিন সব অপমান সহ্য করার শক্তি জুগিয়েছিল। সে আরাফাতের কাছে গিয়ে তার চোখের দিকে তাকালো এবং সেখানে নিজের জন্য গভীর ভালোবাসা আর নিরাপত্তার এক অদ্ভুত প্রশান্তি দেখতে পেল। তার হারানো বিশ্বাস এখন ধীরে ধীরে আবার জেগে উঠছিল। সন্ধেবেলা আরাফাত নিশাতকে তার সাথে একটু বাইরে যাওয়ার জন্য অনুরোধ করল এবং তারা দুজন শহরের সেই পুরনো মন্দিরে গেল যেখানে একসময় তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। সেখানকার পবিত্র শান্তিতে আরাফাত তার দীর্ঘদিনের নীরবতা ভেঙে বলল যে কিভাবে সে নিজের আসল পরিচয় এতদিন লুকিয়ে রেখেছিল, যাতে সে নিজে দেখতে পারে যে অগাধ টাকা পয়সা ছাড়াও একজন মানুষ হিসাবে তাকে সমাজ কতটা সম্মান দেয়। সে স্পষ্ট করল যে সে আজ যা কিছু করেছে তা শুধু নিজের আদর্শ আর নীতি রক্ষার খাতিরেই করেছে। নিশাত পরম আস্থায় তার হাত শক্ত করে ধরে নিল এবং প্রতিজ্ঞা করল যে সে এখন থেকে আরাফাতের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থাকবে। পরের কয়েক সপ্তাহে চৌধুরী ম্যানশনের পুরো পরিবেশ আমূল বদলে গেল, কারণ আরাফাত সব ধরনের অপব্যয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল এবং চাকর বাকরদের সাথে পরিবারের সদস্যদের আচরণের আমূল সংস্করণ করিয়েছিল। শাহেদকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নিয়ম করে অফিসে যেতে হতো, যেখানে তাকে অন্যান্য সাধারণ কর্মচারীদের মতো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হতো। শুরুর দিকে তার খুব কষ্ট হয়েছিল এবং সে অনেকবার কাজ ফেলে পালানোর ফন্দি এঁটেছিল, কিন্তু আরাফাতের কড়া নজরদারি এতই কঠোর ছিল যে সে বাধ্য হয়ে কাজ করতে লাগল। ধীরে ধীরে পরিশ্রমের ফলে তার ভেতরের অহংকার কমতে শুরু করল। রাহেদ চৌধুরীও সময়ের সাথে সাথে আরাফাতের অসাধারণ ব্যবস্থাপনা দক্ষতাকে মনে প্রাণে মেনে নিলেন এবং তারা প্রায়ই একসাথে বসে ব্যবসার নানা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে লাগলেন। তাদের মনে হলো যে আরাফাতের প্রখর বুদ্ধিমত্তা তাদের সেকেলে অভিজ্ঞতার চেয়ে অনেক বেশি আধুনিক এবং কার্যকর, যা তাদের ডুবন্ত জাহাজকে আবার মহাসমুদ্রে ভাসার যোগ্য করে তুলেছে। তাদের মধ্যে যে সম্পর্ক আগে শুধু অবজ্ঞার উপর দাঁড়িয়েছিল তা এখন পারস্পরিক শ্রদ্ধা আর গভীর বিশ্বাসে পরিণত হতে লাগল। চৌধুরী ম্যানশনের দেওয়ালে দেওয়ালে এখন আনন্দের গুঞ্জন শোনা যেতে শুরু করল। চৌধুরী ইন্ডাস্ট্রিজের অভাবনীয় অগ্রগতির খবর এখন নিয়মিতভাবে খবরের কাগজে ছাপা হতে লাগল। কিন্তু এবার এর সাফল্যের পেছনে আরাফাতের কঠোর পরিশ্রম আর সততার গুণগান করা হচ্ছিল। পুরনো ব্যবসায়িক শত্রুরা যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আবার হাত মেলানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকল, কিন্তু আরাফাত শুধু তাদেরকেই বেছে নিয়েছিল যারা সত্যিকারের নৈতিক মূল্যবোধে বিশ্বাস রাখে। সে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ব্যবসা মানে শুধু মুনাফা অর্জন নয়, বরং এটি সমাজের প্রতি এক বিরাট দায়িত্বও বটে। তার খ্যাতি চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। এক রাতে শাহেদ অফিস থেকে খুব ক্লান্ত হয়ে ফিরে এসে প্রথমবার নিজের হাতে নিজের জন্য এক গ্লাস পানি নিল, যা ছিল তার জীবনের এক ছোট কিন্তু বিরাট পরিবর্তনের শুরু। সে আরাফাতের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দ্বিধাভরে ভাবল এবং তারপর ভেতরে গিয়ে তার সমস্ত পুরনো ভুলের জন্য নিচু গলায় ক্ষমা চাইল। আরাফাত তাকে পরম মমতায় জড়িয়ে ধরে বলল যে কর্ম কাউকে ছাড় দেয় না, কিন্তু আন্তরিক প্রায়শ্চিত্ত জীবনের প্রতিটি ক্ষত ভরিয়ে দেয়। সেই রাতে শাহেদ দীর্ঘ সময় পর প্রথমবার শান্তির ঘুম ঘুমাতে পারল, কারণ তার মনের উপর চেপে থাকা বিরাট বোঝা হালকা হয়ে গিয়েছিল। ম্যানশনে এখন শুধু আরাফাতের হুকুম চলত না, বরং সবার যুক্তিসঙ্গত মতামতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হতো। নিশাত এখন কোম্পানির সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর বিভাগ দেখাশোনা করছিল, যেখানে সে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে মন প্রাণ ঢেলে কাজ করছিল। আরাফাত নিশাতকে সেই যোগ্য মঞ্চ করে দিয়েছে যার সে প্রকৃত হকদার ছিল এবং তাকে তার সুপ্ত প্রতিভাগুলো চিনতে সাহায্য করেছে। তাদের দুজনের দাম্পত্য জীবন এখন নতুন করে ভালোবাসায় ফুটে উঠতে শুরু করেছে, যেখানে স্বচ্ছতা আর গভীর প্রেম মিশে আছে। কিন্তু এই সুখের গল্পের মাঝেও এখনও আরেকটি নাটকীয় মোড় বাকি ছিল, কারণ শাহেদের কয়েকটা পুরনো বদবন্ধু, যারা এখন তার ঘোর শত্রু হয়ে গিয়েছিল, তারা মিলে এক বিরাট ষড়যন্ত্রের জাল বুনছিল। চৌধুরী পরিবারের এই রাজকীয় প্রত্যাবর্তন তাদের চোখে বড্ড খটকা বিচ্ছিল এবং তারা আরাফাতকে জনসমক্ষে নিচু করার জন্য যে কোনো হীন সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল। তারা অত্যন্ত কৌশলে কোম্পানির পুরনো দলিলগুলোর সাথে কারচুপি করল এবং আরাফাতের উপর বিরাট জালিয়াতির অভিযোগ আনার নীল নকশা তৈরি করল। আরাফাতের কিছুটা আভাস আগে থেকেই পেয়েছিল, কিন্তু বিপদ ঠিক কতটা কাছে তা তার জানা ছিল না। একদিন হঠাৎ পুলিশের বড় দল চৌধুরী ম্যানশনে হাজির হলো এবং তারা আরাফাতের নামে গ্রেপ্তারি পরোয়ানা দেখালো, যা দেখে পুরো বাড়িতে আবার শ্মশানের স্তব্ধতা নেমে এলো। শাহেদ এবং রাশেদ চৌধুরী দারুণভাবে ঘাবড়ে গেলেন, কিন্তু আরাফাতের চেহারায় সেই পুরনো শান্ত ভাব অটুট ছিল, যেন সেই অনাকাঙ্ক্ষিত আক্রমণের জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রেখেছিল। সে নিশাতকে শান্ত থাকতে অনুরোধ করল এবং নিজে হাসিমুখে পুলিশের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল।
তার জানা ছিল যে সত্যের অগ্নি পরীক্ষায় তাকে আরেকবার উত্তীর্ণ হতে হবে। যখন আরাফাত পুলিশ স্টেশনে যাচ্ছিল তখন তার নজর শাহেদের সাথে মিলল, যেখানে এক নীরব ইশারা ছিল যে এখন থেকে সে যেন বাড়ি আর কোম্পানির সমস্ত দায়িত্ব শক্ত হাতে সামলায়। শাহিদ প্রথমবার নিজের কাঁধের দায়িত্বের গুরুত্ব অনুভব করল এবং সে মনে মনে শপথ নিল যে সে আরাফাতকে নির্দোষ প্রমাণ করার জন্য তার শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবে। এটা ছিল শাহেদের চরিত্রের আমূল পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে তাকে তার ভাইয়ের সম্মানের জন্য রুখে দাঁড়াতে হবে। চৌধুরী পরিবার এখন এক ইস্পাত কঠিন ইউনিট হিসেবে একত্রিত হতে যাচ্ছিল। যখন আরাফাত জেলের নির্জন প্রকোষ্ঠে পৌঁছাল তখন সে ধীরস্থিরভাবে চোখ বন্ধ করে নিল এবং পরম করুণাময়কে ধন্যবাদ জানালো যে তিনি তাকে আপনজনদের আসল রূপ চেনার আরেকটা সুযোগ দিয়েছেন। তার পূর্ণ বিশ্বাস ছিল যে বাইরের দুনিয়ায় কর্মের ন্যায় বিচার চলছে এবং যারা তাকে মিথ্যে জালে ফাঁসানোর চেষ্টা করছে তারা নিজেরাই তাদের বোনা জালে আটকা পড়বে। জেলের সেই অন্ধকার রাত তার জীবনের এক নতুন সূর্যোদয়ের প্রস্তাবনা হয়ে উঠতে যাচ্ছিল, যেখান থেকে সে আরও শক্তিশালী এবং অপরাজেয় হয়ে বেরিয়ে আসবে। আরাফাতের গ্রেপ্তারের খবর পুরো শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং লোভী মিডিয়ার লোকজন চৌধুরী ম্যানশনের গেটের সামনে ভিড় জমালো। প্রতিটি টিভি চ্যানেলে ঘর জামাইয়ের বিরাট কেলেঙ্কারির খবর অত্যন্ত রসিয়ে রসিয়ে দেখানো হচ্ছিল, যাতে পরিবারের সম্মান আবার ধুলোয় মিশে যাচ্ছিল। কিন্তু এবার বাড়ির ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। কেউ আরাফাতকে মনে মনেও গালাগালি করছিল না। রাশেদ চৌধুরী তার জামাইয়ের শতভাগ নির্দোষতায় অবিচল বিশ্বাস রাখছিলেন এবং নিশাদ কান্নায় ভেঙে পড়লেও তার চোখে এক অদ্ভুত দৃঢ় প্রতিজ্ঞা ঝলকাচ্ছিল। শাহেদ প্রথমবার তার অতীতের সে শয়তান বন্ধদের ওপর চরম ঘৃণা অনুভব করছিল, যারা আরাফাতকে ফাঁসানোর জন্য তার পুরনো সই বা নামের অপব্যবহার করেছিল। সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল যে আরাফাত তাকে শুধু কাজ নয় বরং একজন সত্যিকারের মানুষ হিসেবে দায়িত্বশীল হতে শিখিয়েছে। সে কালবিলম্ব না করে তার থুকোর উকিলদের দল ডেকে কোম্পানির সেই সব পুরনো নথিপত্র তন্ন তন্ন করে তল্লাশি শুরু করল। তার মনে এখন একটাই লক্ষ্য জ্বলজ্বল করছিল, তার ভাইকে সেই অন্ধকার কালকুঠরি থেকে মুক্ত করে আনা এবং প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। জেলের সেই স্যাঁতসেতে শালাখের পেছনে বসে আরাফাত একদম অবিচল ছিল, যেন এই পরিস্থিতির পূর্বাভাস তার কাছে অনেক আগেই ছিল। সে জেলের রক্ষীদের কাছে কোনো বাড়তি সুবিধা বা খাতির চায়নি, বরং সাধারণ কয়েদিদের মতো মেঝেতে বসে গভীর ধ্যানে মগ্ন থাকল। তার মনে রাশেদ চৌধুরীর প্রতি কোনো ক্ষোভ ছিল না, আর শত্রুদের প্রতিও কোনো ঘৃণা পুষে রাখেনি। তার ধ্রুব বিশ্বাস ছিল যে কর্মের বিচার কখনো অসম্পূর্ণ থাকে না, এবং এই কঠিন সময়টি ছিল তার পরিবারের ঐক্যকে আরও মজবুত করার জন্য সৃষ্টিকর্তার পাঠানো একটি পরীক্ষা মাত্র। নিশাদ যখন চোখের জল মুছতে মুছতে জেলে আরাফাতের সাথে দেখা করতে গেল তখন তার কান্নার বেগ কোনোভাবেই থামছিল না, কিন্তু আরাফাত তাকে দেখে এক প্রশান্তির হাসি হাসল। তুমি কেন কাঁদছ নিশাদ? তোমার কি তোমার স্বামীর সত্যের ওপর বিন্দুমাত্র সন্দেহ আছে? আরাফাত খুব মায়াবী স্বরে প্রশ্ন করল। নিশাদ তার হাত জাপটে ধরে বলল যে সে নিজের জীবনের চেয়েও বেশি তাকে বিশ্বাস করে, কিন্তু সে তাকে এই হীন অবস্থায় দেখতে পারছে না। আরাফাত তাকে শান্ত করে বোঝালো যে খাঁটি সোনাকে আরও বেশি উজ্জ্বল করার জন্য মাঝে মাঝে আগুনের শিখায় তপ্ত হতে হয়। এদিকে ম্যানশনে শাহেদ দিনরাত এক করে খেটে সেই প্রধান আসামি সমীরের হদজ বের করে ফেলেছে, যে ডিজিটাল স্বাক্ষর চুরি করার নীল নকশা তৈরি করেছিল। সমীর ছিল শাহেদের সেই পুরনো সুযোগ সন্ধানী বন্ধু, যে চৌধুরী পরিবারের সাফল্যে হিংসায় জ্বলছিল এবং আরাফাতের শীর্ষ গ্রুপকে অবৈধভাবে হাতিয়ে নেওয়ার পায়তারা করছিল। শাহেদ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এক নির্জন জায়গার দেখা করতে ডেকে নিয়ে সমীরের সমস্ত স্বীকারোক্তি গোপনে রেকর্ড করে নিল। এটা ছিল শাহেদের জীবনের প্রথম নৈতিক বিজয়, যা সে কোনো অহংকার ছাড়াই অর্জন করেছে। রাশেদ চৌধুরী যখন শাহেদের এই অভাবনীয় উন্নতি দেখলেন তখন তিনি নিজের ছেলের ওপর প্রথমবার বুক ভরা গর্ব অনুভব করলেন এবং তাকে পরম আদরে জড়িয়ে ধরলেন। তারা আজ মণিপ্রাণে অনুভব করলেন যে আরাফাত তাদের ছেলেকে এক নতুন অর্থবহ জীবন উপহার দিয়েছে, যা হয়তো তারা নিজেরা শত চেষ্টাতেও কখনো দিতে পারতেন না। তারা অতীতের সমস্ত ভুল আর তিক্ততা ভুলে আরাফাতকে মুক্ত করার জন্য তাদের সমস্ত প্রভাব আর শক্তি নিয়োগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। চৌধুরী পরিবার এখন এমন এক দুর্ভেদ্য পাহাড়ে পরিণত হয়েছে যাকে টলানো বাইরের কোনো শত্রুর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরের দিন আদালতে চূড়ান্ত শুনানি শুরু হলো এবং পুরো শহর রুদ্ধশ্বাসে এই মামলার রায়ের অপেক্ষায় প্রহর গুনছিল, কারণ শীর্ষ গ্রুপের ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছিল। বিপক্ষের কুচক্রী উকিল আরাফাতকে এক জঘন্য প্রতারক এবং অন্যের সম্পত্তি গ্রাসকারী শিকারী হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালালো,
কিন্তু শাহেদ সঠিক সময়ে সেই অকাট্য প্রমাণ সমীরের রেকর্ড করা স্বীকারোক্তি আদালতের সামনে পেশ করল। যখনই সেই অডিও রেকর্ডিং আদালত কক্ষে বেজে উঠল, সমীরের চেহারায় রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে গেল এবং বিজ্ঞ বিচারক সমস্ত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আরাফাতকে পূর্ণ সম্মানের সাথে নির্দোষ ঘোষণা করে খালাস দেওয়ার আদেশ দিলেন। পুরো আদালত কক্ষে ন্যায়ের জয়ধ্বনিতে গুঞ্জন শোনা যাচ্ছিল। যখন আরাফাত মাথা উঁচু করে আদালত ভবন থেকে বেরিয়ে এলো, তখন সেই একই মিডিয়ার লোকজন এখন তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। কিন্তু আরাফাত কারও দিকে ফিরেও তাকালো না। সে শাহেদকে কাছে ডেকে তার কাঁধে হাত রেখে তাকে অন্তর থেকে ধন্যবাদ জানালো, যা শাহেদের চোখে আনন্দের অশ্রু এনে দিল। আজ তুমি সত্যিকার অর্থে প্রমাণ করে দিয়েছ যে তুমি শুধু এক ধনকুবেরের ছিলেই নও, বরং এক লড়াকু এবং সত্যিকারের মানুষ। আরাফাতের এই সামান্য কয়েকটা কথা শাহেদের জীবনের আগের সমস্ত জমে থাকা গ্লানি আর ক্ষত চিরকালের জন্য মুছে দিল। চৌধুরী ম্যানশনে ফিরে আসার পর রাশেদ চৌধুরী নিজে আরতির থালা সাজিয়েছিলেন এবং আরাফাতকে স্বাগত জানালেন একজন সাধারণ জামাই হিসেবে নয়, বরং নিজের আপন ভাইয়ের মতো করে। তিনি সবার সামনে হাত জোড় করে আরাফাতের কাছে তাদের অতীতের সমস্ত কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইলেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে দিল। আরাফাত তড়িঘড়ি করে তার হাত ধরে নিল এবং বলল যে একজন বাবাকে কখনো তার ছেলের কাছে মাফ চাইতে হয় না। চৌধুরী ম্যানশনের দেওয়ালগুলো আজ সত্যি একটি পরিবারকে নতুন করে জুড়ে যেতে এবং এক অনন্য ইতিহাস সৃষ্টি হতে দেখল। সেই রাতে আরাফাত এবং নিশাদ ম্যানশনের বিশাল ছাদে দাঁড়িয়ে নির্মল চাঁদ দেখছিল এবং তাদের মধ্যবর্তী সমস্ত মানসিক দূরত্ব এখন চিরতরে মুছে গিয়েছে। নিশাদ কৌতূহল ভরে জিজ্ঞাসা করল যে এত ক্ষমতা আর অগাধ অর্থ থাকা সত্ত্বেও সে কেন এতদিন সবার মুখ বুজে অপমান সহ্য করেছে। তখন আরাফাত খুব গভীর এবং জীবনমুখী একটি কথা বলল, নিশাদ, অট্টালিকা হয়তো ইট সুরকি দিয়ে তৈরি হয়, কিন্তু একটি সত্যিকারের পরিবার টিকে থাকে শুধু ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার ওপর। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে সংকটের সময় আমাদের এই পারিবারিক বাঁধন আসলে কতটা শক্ত। তার কথায় সেই প্রাচীন সংস্কার আর আভিজাত্য ফুটে উঠছিল, যা ত্যাগকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়। তখনই শাহেদ সেখানে হাসি মুখে উপস্থিত হয়ে জানালো যে কোম্পানির শেয়ারের দাম এখন আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছে গেছে, কারণ সাধারণ মানুষের বিশ্বাস এখন শীর্ষ গ্রুপের ওপর বহুগুণ বেড়ে গিয়েছে। আরাফাত হেসে বলল যে এখন সময় এসেছে তাদের এই আকাশ ছোঁয়া সাফল্যের সুফল সমাজের সেই সব মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া যাদের এর সবচেয়ে বেশি প্রয়োজন। সে একটি বিরাট চ্যারিটেবল ফাউন্ডেশন শুরু করার পরিকল্পনা করল, যা সুবিধাবঞ্চিত শিশুদের উচ্চশিক্ষার সমস্ত ভার বহন করবে। চৌধুরী পরিবার এখন শুধু সম্পদ কুক্ষিগত করার পরিবার নয়, বরং তারা সমাজের প্রকৃত রক্ষী হয়ে উঠল। কুচক্রী সমীর এবং তার সহযোগীদের পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের গড়ে তোলা মিথ্যে ব্যবসায়িক সাম্রাজ্যের পতন শুরু হয়েছে, যা ছিল তাদের অন্যায়ের অনিবার্য ফল। আরাফাত তাদের প্রতি কোনো ব্যক্তিগত দুর্ভাবনা রাখেনি, বরং তাদের পরিবারের যেন কোনো কষ্ট না হয় সেই আদেশ দিয়েছে, যাতে তারা গৃহহীন হয়ে না পড়ে। তার এই আকাশসম মহত্ব শহরের মানুষের হৃদয় জয় করে নিল এবং সাধারণ মানুষ তাকে একজন আদর্শ পুরুষের মতো শ্রদ্ধা করতে শুরু করল। সে আবারও প্রমাণ করল যে প্রবল শত্রুতাকেও শুধু প্রেম আর করুণা দিয়ে জয় করা সম্ভব। পরের কয়েক সপ্তাহে আরাফাত শীর্ষ গ্রুপ এবং চৌধুরী ইন্ডাস্ট্রিজের ঐতিহাসিক একীভূতিকরণ সম্পন্ন করল, যার ফলে দেশের অন্যতম শক্তিশালী একটি কর্পোরেট পরিবার তৈরি হল। সে রাশেদ চৌধুরীকে এই নতুন গ্রুপের প্রধান পথ প্রদর্শক বা মেন্টর হিসেবে নিযুক্ত করল এবং শাহেদকে দিল এক্সিকিউটিভ ডিরেক্টরের গুরুদায়িত্ব, যে এখন পূর্ণ সততার সাথে কাজ করছিল। নিশাদ তার সমস্ত শক্তি দিয়ে চ্যারিটির কাজে নিজেকে সঁপে দিল এবং সে এখন প্রতিটি অসহায় শিশুর কাছে প্রিয় নিশাদ আপু হয়ে উঠল। বাড়িতে এখন প্রতিটি সকাল পরম শান্তি আর প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়। শাহেদের পুরনো সব বদভ্যাস চিরতরে বিদায় নিয়েছে এবং সে এখন অপব্যয়ের বদলে সঠিক বিনিয়োগ আর সঞ্চয়ের দিকে মন দিয়েছে। সে প্রায়ই আরাফাতের সাথে বসে ঘণ্টার পর ঘণ্টা ব্যবসা আর জীবনের গভীর দর্শন নিয়ে আলোচনা করত, যাতে তার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠছিল। সে আজ বুঝতে পেরেছে যে টাকা শুধু একটা মাধ্যম মাত্র, জীবনের আসল উদ্দেশ্য হল মনের শান্তি আর আপনজনদের ভালোবাসা। সে তার বোন নিশাতের প্রতি তার আচরণকে এখন দারুণ কোমল আর সম্মানজনক করে তুলেছে। একদিন রাশেদ চৌধুরী আরাফাতকে জিজ্ঞাসা করলেন যে সে কি কখনো তার পুরনো পৈতৃক শহরে ফিরে যেতে চায়, যেখান থেকে সে তার এই দীর্ঘ যাত্রা শুরু করেছিল। আরাফাতের চোখে পুরনো স্মৃতির এক মায়াবী আভা ঝলমল করে উঠল এবং সে বলল যে মানুষ যেখানেই থাকুক না কেন, তার শিকড় সবসময় তার অন্তরেই থাকে। সে সিদ্ধান্ত নিল যে তারা সবাই মিলে একবার তাদের পৈতৃক গ্রামে বেড়াতে যাবে, যাতে তারা মাটির সোঁদা গন্ধের সাথে যুক্ত হতে পারে। এই যাত্রাটি তাদের পরিবারের জন্য শুধু একটি ভ্রমণ ছিল না, বরং এটি ছিল নিজেদের শেকড় আর সংস্কৃতির দিকে ফিরে যাওয়ার এক পবিত্র তীর্থযাত্রা। গ্রামে পৌঁছানোর পর আরাফাতকে গ্রামবাসীরা এক মহানায়কের মতো বরণ করে নিল।
কারণ সে সবার আড়ালে থেকে সেখানকার উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছিল। গ্রামবাসীদের চোখে তার প্রতি যে অগাধ ভক্তি আর সম্মান ছিল তা দেখে রাশেদ চৌধুরী আর নিশাতের চোখ ভিজে এলো। তাদের মনে এক দারুণ গর্ব হলো যে তারা এমন এক মহৎ মানুষের পরিবারের অবিচ্ছেদ্য অংশ, যে নিরহংকার থেকে হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। গ্রামের সেই অনাড়ম্বর আর সাদাসিধে জীবন তাদের শহুরে আভিজাত্যের বাকি থাকা অহংকারগুলোকেও পুরোপুরি ধুয়ে মুছে সাফ করে দিল। গ্রামের সেই পুরনো মন্দিরের চত্বরে আরাফাত এক বিশাল ভোজের আয়োজন করল, যেখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ ছিল না, এবং সবাই একসাথে বসে তৃপ্তি ভরে খাবার খেল। শাহেদ ইজে সাধারণ মানুষের পাতে খাবার পরিবেশন করল, যা ছিল তার জীবনে এক নতুন এবং পরম তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। সে আজ সেবার আসল আনন্দ খুঁজে পেল। আরাফাত দেখল কিভাবে তার পুরো পরিবার এখন মানবতার খুব কাছে চলে এসেছে, এবং সে তার দীর্ঘদিনের কঠোর তপস্যাকে সফল হতে দেখল। সে মাথা নত করে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল যে তিনি তাকে সঠিক পথের দিশা দিয়েছেন। ফিরে আসার পথে আরাফাত রাস্তার ধারের এক বিশাল পুরনো গাছের ছায়ায় বসে নিশাতকে বলল যে জীবন হলো এক অবিরাম চক্র, যেখানে আমরা যা বপন করি ঠিক তাই কাটি। সে বলল যে তার এই অভাবনীয় সাফল্যের রহস্য শুধু হাড় ভাঙা খাটুনি নয়, বরং সেই অসংখ্য মানুষের দোয়া যা সে গোপনে অন্যদের সাহায্য করে অর্জন করেছে। নিশাত গভীরভাবে অনুভব করল যে তার স্বামী কোনো সাধারণ ব্যবসায়ী নয়, বরং সে এমন এক জীবন দর্শন পেয়েছে যা সবার পক্ষে সম্ভব নয়। তাদের গাড়ি এখন এক উজ্জ্বল আর নতুন ভবিষ্যতের দিকে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। শহরে পৌঁছানোর পর আরাফাত দেখল যে তার অফিসের বাইরে হাজার হাজার সাধারণ কর্মচারী তার স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, যারা তাদের প্রিয় মালিকের মুক্তির আনন্দ উদযাপন করছে। সে বিনয়ের সাথে হাত জোর করে সবাইকে অশেষ ধন্যবাদ জানালো এবং প্রতিজ্ঞা করল যে সে সব সময় তাদের স্বার্থের অতন্দ্র প্রহরী হয়ে থাকবে, ঠিক যেমন একজন বাবা তার সন্তানদের আগলে রাখেন। কর্মচারীদের চোখে তাদের মালিকের প্রতি যে অটুট আস্থা ছিল তা যে কোনো ব্যবসায়িক লাভের থেকে অনেক বেশি দামি ছিল। আরাফাতের সাম্রাজ্য এখন বিশ্বাসের এক অজেয় ভিত্তির উপর দাঁড়িয়ে রইল। রাতে যখন ম্যানশনের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, আরাফাত তার ব্যক্তিগত ডায়েরিতে লিখল যে আজ তার দীর্ঘ অন্বেষণ শেষ হয়েছে, কারণ তার আপনজনেরা তাকে চিনতে পেরেছে। সে অনুভব করল যে ঘর জামাই অপবাদটি এখন তার জন্য অপমানের নয়, বরং এক পরম গৌরবের অলংকার, কারণ সে নিজের ধৈর্য দিয়ে একটি সাজানো সংসারকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছে। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে এক লম্বা তৃপ্তির শ্বাস নিল এবং অনুভব করল যে এখন সে পরম শান্তিতে ঘুমাতে পারবে। জীবনের পরবর্তী অধ্যায় এখন এক নতুন উচ্চতা আর অনাবিল সুখের পথে ধাবমান। চৌধুরী ম্যানশনের প্রতিটি সকাল এখন আর আগের মতো দুঃসহ ভারাক্রান্ত ছিল না, বরং পাখির কলকাকলি আর মন্দিরের ঘণ্টার ধ্বনি এক নতুন আশার বার্তা নিয়ে আসত। আরাফাত সবসময়ের মতো খুব ভোরে ঘুম থেকে উঠে তার শখের বাগানে গাছগুলোতে পানি দিতে শুরু করল, যা ছিল তার সাদাসিধে জীবন আর মাটির সাথে মিশে থাকার অনন্য প্রতীক। বাড়ির কর্মচারীরা এখন তাকে দূর থেকেই পরম শ্রদ্ধায় ঝোঁকে সালাম জানাত, কিন্তু আরাফাত নিজেই তাদের কাছে গিয়ে বিনয়ের সাথে তাদের সুবিধা অসুবিধা খোঁজখবর নিত। সে কখনো নিজের অগাধ ক্ষমতার দম্ভ দেখায়নি, কারণ সে জানত যে আসল বড়ত্ব অন্যকে ছোট করায় নয়, বরং সবাইকে সাথে নিয়ে চলার মাঝে নিহিত। রাশেদ চৌধুরী দোতলার বারান্দায় বসে পরম মমতায় তার জামাইকে দেখছিলেন, এবং তাদের চোখে পুরনো অপরাধবোধের সাথে এখন আকাশ ছোঁয়া গর্ব মিশেছিল। তিনি মনে মনে স্বীকার করলেন যে আরাফাতকে তারা একদিন যে তুচ্ছ নৌকর ভেবেছিলেন, সে শুধু তাদের বিশাল সম্পত্তি রক্ষা করেনি, বরং তাদের প্রাণহীন পরিবারের আত্মাকে নতুন করে জাগিয়ে তুলেছে। তিনি আরাফাতকে কাছে ডেকে তাদের বংশের পরম আভিজাত্যের প্রতীক সেই পুরনো সোনার হার তাকে পরিয়ে দিলেন এবং ঘোষণা করলেন যে আজ থেকে আরাফাতই এই ম্যানশনের প্রকৃত এবং একমাত্র উত্তরাধিকারী। আরাফাতের চোখের কোণ চিকচিক করে উঠল, কিন্তু সে মৃদু হেসে বলল যে সে তো শুধু এই পরিবারের একজন নগণ্য সেবক মাত্র। শাহেদ এখন নিজেকে আমূল বদলে ফেলেছে এবং সে ব্যবসার প্রতিটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরাফাতের পরামর্শ নিতে বিন্দুমাত্র ভুল করত না। সে ব্যবসার যাবতীয় জটিলতাগুলো আয়ত্ত করে নিয়েছে এবং তার অদম্য পরিশ্রমে কোম্পানিকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তার পুরনো সেই বখাটে বন্ধুরা এখন আর তার ছায়া মারানোর সাহস পেত না, কারণ শাহেদের চোখে এখন দায়িত্ববোধের এক নতুন তেজ আর গাম্ভীর্য ছিল। সে বুক ফুলিয়ে তার বাবাকে বলেছে যে আরাফাত ভাই তাকে অন্ধকারের গর্ত থেকে টেনে বের করে আলোর পথ দেখিয়েছে। নিশাত তার নতুন প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার অনাথ মেয়ের শিক্ষা আর আশ্রয়ের দায়িত্ব নিয়েছে এবং সমাজ সেবায় সে এখন এক সুপরিচিত নাম। আরাফাত তাকে প্রতিটি ক্ষেত্রে পূর্ণ সমর্থন জুগিয়েছে এবং তাকে সেই আত্মবিশ্বাস দিয়েছে যা সে নিজের বাড়িতে এতদিন খুঁজে বেড়াত। তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে এখন আর কোনো গোপনীয়তার পর্দা নেই
এবং তাদের দাম্পত্য জীবনের ভিত্তি এখন অটুট বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। শহরের সাধারণ মানুষ এখন নিশাদকে এক অনন্য অনুপ্রেরণা হিসেবে দেখে, যে তার ঘর আর সমাজ দুটোকেই সমান দক্ষতায় সামলাচ্ছে। শীর্ষ চৌধুরী গ্রুপের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে শহরের সবচেয়ে রাজকীয় অডিটোরিয়ামে, যেখানে দেশ বিদেশের বাঘা বাঘা বিনিয়োগকারীরা আমন্ত্রিত ছিলেন। আরাফাত যখন মঞ্চে উঠল, তখন পুরো মিলনায়তান মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ল এবং আগত অতিথিরা দাঁড়িয়ে তাকে সম্মান জানাল। সে তার ভাষণে টাকার চেয়ে চরিত্র আর নৈতিকতাকে প্রাধান্য দেওয়ার কথা বলল, যা বিদেশি অতিথিদেরও ভীষণভাবে মুগ্ধ করল। সে ঘোষণা করল যে কোম্পানির লভ্যাংশের এক বিরাট অংশ গ্রামীণ স্বাস্থ্যসেবা আর সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে। তার এই মানবিক ভিশন সারা বিশ্বের ব্যবসায়িক মহলে এক অনন্য উদাহরণ হয়ে রইল। পার্টির শেষে আরাফাত জানতে পারল যে তার পুরনো শত্রু সমীরের মা গুরুতর অসুস্থ এবং তাদের হাতে উন্নত চিকিৎসার কোনো টাকা নেই। সে কাউকে কিছু না জানিয়ে সমীরের মায়ের চিকিৎসার সমস্ত ব্যয়ভার নিজের কাঁধে তুলে নিল এবং শহরের সেরা বিশেষজ্ঞ ডাক্তারদের হাসপাতালে পাঠিয়ে দিল। জেলখানায় বসে সমীর যখন এই অবিশ্বাস্য সংবাদটি পেল, তখন সে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল এবং তার সমস্ত হীন কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তার কাছে সকাতরে ক্ষমা চাইল। আরাফাত আবারও প্রমাণ করল যে পরম শত্রুতাকেও শুধু নিঃস্বার্থ প্রেম আর করুণা দিয়ে জয় করা সম্ভব। রাতে চৌধুরী ম্যানশনে এক বিশেষ পারিবারিক ডিনারের আয়োজন করা হলো, যেখানে পরিবারের সব সদস্য এক টেবিল বসে খোশগল্পে মেতে উঠল। শাহেদ হাসতে হাসতে আরাফাতকে আবারও ঘর জামাই বলে খেপাল, কিন্তু এবার এই শব্দের মাঝে কোনো বিষ ছিল না, ছিল শুধু অনেক শ্রদ্ধা আর নিবিড় আপনত্ব। রাশেদ চৌধুরী হেসে বললেন যে প্রতিটি ঘর যেন আরাফাতের মতো একজন যোগ্য জামাই পায়, যে ধ্বংসস্তূপ থেকে পরিবারকে স্বর্গ বানিয়ে তুলতে পারে। সেই রাতে ম্যানশনের দেওয়ালগুলো প্রথমবার হাসির সেই নির্মল সুর শুনল, যা বছরের পর বছর শ্মশানের স্তব্ধতায় ঢাকা পড়েছিল। আরাফাত মনে মনে অনুভব করল যে সৎকর্মের ফল কখনো বিফলে যায় না, বরং তা অত্যন্ত সুখদর আর স্থায়ী হয়। সে তার অতীতের প্রতিটি সংগ্রামের কথা মনে করে দেখল এবং বুঝতে পারল যে প্রতিটি অপমান তাকে আরও বেশি সহনশীল আর ধৈর্যশীল মানুষ হিসাবে গড়ে তুলেছে। সে যদি সেই সময় রাগের বশবর্তী হয়ে পাল্টা জবাব দিত, তবে আজকের এই পারিবারিক সুখ হয়তো চিরতরে হারিয়ে যেত। সে শিখেছে নীরব থেকেও যে নীরব বিপ্লব ঘটানো যায়, যদি মনের উদ্দেশ্য থাকে সৎ। পরের দিন সকালে আরাফাত আর নিশাত তাদের পৈতৃক বাড়ির বারান্দায় বসে ভোরের রক্তিমাভা শান্তভাবে উপভোগ করছিল। নিশাত আরাফাতের কাঁধে মাথা রেখে খুব ধীরে বলল যে তারা এবার এক লম্বা ছুটিতে যেতে চায়, যেখানে কোনো কাজের চাপ থাকবে না। আরাফাত হেসে তার কথায় সাই দিল এবং জানালো যে এখন থেকে তারা শুধু একে অপরের সান্নিধ্যে আর আপনজনদের আনন্দের মাঝে বাঁচবে। তাদের দুজনের চোখে ভবিষ্যতের জন্য এক নতুন স্বপ্ন আর মনে এক গভীর প্রশান্তি ছিল। চৌধুরী ম্যানশন এখন আর শুধু ইটের গাঁথনি নয়, বরং এটি ত্যাগ, সত্য আর অকৃত্রিম ভালোবাসার এক পবিত্র মন্দিরে পরিণত হয়েছে। আরাফাত মেহেরা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একজন তথাকথিত ঘর জামাইও তার চারিত্রিক দৃঢ়তা দিয়ে পুরো বংশের ভাগ্য পরিবর্তন করতে পারে। তার এই কাহিনী আগামী প্রজন্মের কাছে এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে, যে সাফল্যের মাপকাঠি ব্যাংক ব্যালেন্স নয়, বরং সেই হৃদয় যা অন্যকে ভালোবাসতে জানে। যেখানে ধর্ম আর ধৈর্য থাকে, সেখানে পরম বিজয় সব সময়ই সুনিশ্চিত হয়। এভাবেই বছরের পর বছর পার হয়ে গেল। আরাফাত আর নিশাতের সন্তানেরা এখন বড় হয়ে উঠেছে এবং তারা তাদের বাবার আদর্শগুলোকে নিজেদের মজ্জায় মিশিয়ে নিয়েছে। তারাও এখন আর্তমানবতার সেবা আর সৎ ব্যবসার জন্য দেশ জুড়ে সমাদৃত। রাশেদ চৌধুরী পরম তৃপ্তি নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার চেহারায় এক অদ্ভুত শান্তু ছিল, যে তার উত্তরসূরিরা এখন নিরাপদ আশ্রয়ে আছে। চৌধুরী ম্যানশন এখন এক গৌরবোজ্জ্বল ঐতিহ্যে পরিণত হয়েছে, যেখানে ভালোবাসার সুবাস প্রতিটি ঘরে মিশে আছে। আরাফাতের নাম ইতিহাসে এক আদর্শ মানুষ হিসাবে অমর হয়ে রইল। গোধূলির শেষ কিরণ যখন ম্যানশনের গম্বুজগুলোকে রঙিন করে দিচ্ছিল, তখন পুরো পরিবেশে এক অপার্থিব শান্তি বিরাজ করছিল। আরাফাত তার পরিবারের সাথে বসে চা খাচ্ছিল, আর এবার সেই চা তাকে কেউ আদর করে বানিয়ে দিয়েছে। সে অনুভব করল যে তার এই ঘর জামাই থেকে সাম্রাজ্যের অধিপতি হওয়ার যাত্রাটি এখন এক সার্থক এবং পূর্ণাঙ্গ কাব্যে রূপ নিয়েছে। সে দুচোখ বন্ধ করে তার জীবনের সমস্ত সাফল্যের জন্য স্রষ্টার দরবারে সিজদাবনত হল।